দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মুনা তাহসিন। আমাদের আজকের আলোচনার বিষয় নাক ডাকা, তার চিকিৎসা ও প্রতিকার, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন 1979 সালের এপ্রিল মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিএলও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার মোনা তাহসিন। স্যার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাক ডাকার সমস্যা, তার চিকিৎসা ও প্রতিকার। আসলে এটি বলতে গেলে যদিও সমস্যা নয়, আবার অনেকাংশে একটি সমস্যা। তো আসলে প্রথমেই জানতে চাইবো নাক ডাকা আসলে কি বা কেন হয়? ঠিক, আসলে নাক ডাকা নিয়ে কথা বলতে গেলে এটা আমাদের কি বলবো যে সামাজিক বাস্তবতায় এটা খুব পরিচিত একটা শব্দ, তাই না? আমরা কেউ যদি নাক ডেকে ঘুমায় আমরা বলি যে কত সুখেই না ঘুমাচ্ছে, তাই না? আমাদের একটা ধারণা হচ্ছে যে যিনি নাক ডাকেন তার স্লিপটা খুব কোয়ালিটি স্লিপ হচ্ছে এবং উনি খুবই একটা নিশ্চিন্ত মানুষ এবং ওনার আসলে জগৎ সংসার সম্বন্ধে আসলে তেমন কোনো চিন্তাভাবনা নাই। কিন্তু বাস্তবতা কিন্তু তা বলে না। আমাদের রিসেন্ট স্টাডি সারা পৃথিবীব্যাপী যেটা বলে যে নাক ডাকা প্রথমত একটা খুব কি বলবো যে এটা অ্যাপারেন্টলি একটা মানে কোনো খুব নিরাপত্তার বা কি মানে কি স্বস্তির একটা ব্যাপার হলেও এর কিন্তু পরিণতিটা খুব সুখকর না। এবং নাক ডাকার ক্ষেত্রে আপনার বিভিন্ন বয়সে নাক ডাকার কিন্তু কারণ বিভিন্ন হতে পারে। যেমন ধরেন একটা ছোট বাচ্চা যার বয়স ধরেন 3 থেকে 7 বা 10-এর মধ্যে, এই বয়সে বাচ্চাদের নাকের পিছনে টনসিল জাতীয়ই একটা কি বলবো যে লিম্ফয়েড টিস্যু, সেটা বৃদ্ধির কারণে তার শ্বাসনালীটাকে অনেকটাই বন্ধ করে ফেলে। ন্যাজোফ্যারিঞ্জিয়াল যে এয়ারওয়ে আমরা বলি, সেটাকে বন্ধ করার ফলে দেখা যায় এই বাচ্চাটা হয়তো ঘুমের মধ্যে শুধু পর্যাপ্ত বাতাস না যাওয়ার কারণে নাক দিয়ে সে কিন্তু হয়তো নাক ডাকতেছে। এখন এই বাচ্চাটাকে যদি আপনি দেখা যায় তার বাবা মা মনে করে যে না খুব শান্তিতে ঘুমাচ্ছে, বা মোটেও তা মনে করার কারণ নাই, ওনারা যদি একবার শুধু চিন্তা করে যে বাচ্চাটা কেন নাক ডাকছে এবং ডাক্তারের কাছে নিয়ে যায়, বিশেষজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞের কাছে, অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আসলে এই বাচ্চাটা অনেক কষ্টে কিন্তু ঘুমানোর চেষ্টা করতেছে এবং দেখা যায় যে সে কিন্তু বাইপাস তৈরি করে নেয়। যখন নাকটা বন্ধ হয়ে যায় সে মুখে একটা অল্টারনেট রাস্তা তৈরি করে মুখ দিয়ে শ্বাস নেয়। এবং যেটা অ্যাডিনয়েডের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বাবা মাকে সবসময় বলি যে আপনার বাচ্চা কি, প্রথম প্রশ্নটাই আমরা করি, আপনার বাচ্চা কি মুখ হা করে শ্বাস নেয়? তখন তারা বলে হ্যাঁ আমার বাচ্চা তো মুখ হা করে শ্বাস নেয়। আগে যে স্নোরিংয়ের ব্যাপারে বা নাক ডাকা নিয়ে হয়তো অনেকেই অনেক কনসার্ন থাকে না, কিন্তু যখন আমরা তাদের মাথায় এটা ঢুকিয়ে দেই যে এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না, তখন কিন্তু ওনারা সেই জিনিসটার গুরুত্ব বোঝার চেষ্টা করে। এটা মিডল এজড ম্যান বা ওমেন ধরেন যে যিনি নাক ডাকছেন, এটা কিন্তু দেখা যায় কি একটা সোশ্যাল নুইসেন্স। এবং এই বাইরের দেশগুলোতে কিন্তু সেপারেশনের ওয়ান অফ দি টপ লিস্টেড কজেস কিন্তু এই স্নোরিং। কারণ দেখা যায় যে তার পাশে যিনি ঘুমাতে চাচ্ছেন তিনি কিন্তু ঘুমাতে যাচ্ছেন না। কাজে এটা কিন্তু একটা সোশ্যাল নুইসেন্স এবং ম্যাট্রিমোনিয়াল ডিসহারমোনিরও কিন্তু একটা অন্যতম বড় কারণ। সেগুলো আনলে সয়ে নিলাম, আমাদের দেশের মানুষ সর্বংসহা, আমরা ধরেই নেই, আমরা মানুষের সব কিছু সয়ে নিয়ে সেটাও সামাজিক বাস্তবতায় মেনে নিলাম। কিন্তু এই মানুষটা কতটা ঝুঁকিতে আছে আপনি একবার চিন্তা করেন যে যিনি নাক ডাকছেন তার কোথাও একটা অবস্ট্রাকশন আছে। হ্যাঁ, আসলে সেটাই জানতে চাইবো যে কি কারণে আসলে এই আওয়াজটি সেটাই বলছি আমি যে অবস্ট্রাকশনটা আমরা এই ক্ষেত্রে বলি যে লেভেল অফ অবস্ট্রাকশন কিন্তু মাল্টিপল হতে পারে। ধরেন একটা মানুষের, একটা লোকের হয়তো নাকের হাড়টা বাঁকা, এতটাই বাঁকা যে ওনার একটা নাকের ছিদ্রপথ হয়তো শুধু সেই বাতাস যাওয়ার রাস্তাটা শুধু খোলা আছে, আরেকটা কিন্তু অলমোস্ট বন্ধ থাকে। কিন্তু তার বডির যে বাতাস ডিমান্ড করে সেই বাতাস কিন্তু তার সেই নাসারন্ধ্র দিয়ে যেতে পারে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে যখন কোনো
অনেক পানি বা অনেক বাতাস কোনো একটা ছোট জায়গার ভিতর দিয়ে যায়, তখন কিন্তু সেখানে একটা টার্বুলেন্স হয়। ঝড়ের সময় যখন প্রবল বাতাস আসে তখন দেখবেন যে একটা শো শো শব্দ হতে থাকে। অথবা আপনি নিজে খেয়াল করেন যে বাথটাবে অথবা এই ডিশ ওয়াশিংয়ের ক্ষেত্রে আমরা যখন প্রথমে পানিটাকে স্ট্যাগনেন্ট রেখে সেখানে ডিশ ওয়াশ করি, তারপরে যখন ওই স্টপারটা রিমুভ করা হয় তখন কিন্তু দেখবেন একটা টার্বুলেন্স তৈরি হয়। তার মানে বেসিক ফিজিক্সটা কি এখানে, যে যখনই অল্প কোনো রাস্তা দিয়ে, আপনি যেটা বলছিলেন সেটার উত্তরটা দিচ্ছি, যে অল্প কোনো রাস্তা দিয়ে অনেক বেশি কোনো মানে ডিমান্ড বা অনেক বেশি বাতাস যাওয়ার একটা পথ খুঁজবে, তখন কিন্তু সেখানে একটা পাকের বা ঘূর্ণির সৃষ্টি হবে এবং সেটা একটা সাউন্ড তৈরি করবে। এবং এখানে একটা জিনিস কি জানেন, যে আমরা বলি যে নাক ডাকে, কিন্তু আসলে বেসিক্যালি শব্দটা কিন্তু নাকে হয় না। নাকের যে জায়গাটা পিছনে গিয়ে গলার সাথে গিয়ে মিশেছে, যেখানে আমাদের নরম তালু এবং নাকের মানে মুখের সঙ্গে গিয়ে মিশেছে যে জায়গাটা, সেখানে গিয়ে কিন্তু এই ভাইব্রেশনটা সবচেয়ে বেশি হয় এবং সেখান থেকে কিন্তু শব্দটা বেশি উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে আপনি হয়তো এখন বলতে পারেন যে কেন, কাদের বেশি হচ্ছে বা কেন হচ্ছে, সেই উত্তরটা আমি দেই। যে একটা বললাম যে এই যে নাক, যাদের নাকের হাড় বাঁকা, সেটা একটা। আরেকটা হলো যারা অনেক স্থূলকায় যদি কেউ হয়, তার বাতাস যাওয়ার যেটুকু রাস্তা আল্লাহ তৈরি করে দিচ্ছেন, আমরা তো জানি যে একটা বয়সের পরে আমাদের আসলে কোনো মানে একটা স্কেলিটন ডেভেলপ করে যায় এবং শরীরেরও একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। এখন আমার নাকের ছিদ্রপথ তো 15 বছর বা 16 বছর বা 17 বছর বয়সে যেটা তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু 40 বছর বয়সে এসে কিন্তু বাড়বে না, কিন্তু আমার ওয়েট কিন্তু বেড়ে যাচ্ছে, হয়তো আমি সেটা খেয়াল করছি না। এই যে ওয়েটটা বাড়ছে, এই প্রত্যেকটা বাড়তি ওয়েট যার আছে, তার প্রত্যেকটা কোষের জন্য কিন্তু অক্সিজেন দরকার। এই অক্সিজেন তো আপনি খাবার থেকে পাচ্ছেন না, এই অক্সিজেন কোত্থেকে পাচ্ছেন? বাতাস থেকে। এখন এই যে বাতাস যে যাচ্ছে নাক দিয়ে, কিন্তু তার তো সেই বাতাস যাওয়ার রাস্তা তো তার নাই। তার ফলে কি হচ্ছে, সেখানে গিয়ে যে পরিমাণ সে ডিমান্ড করতেছে, সেই পরিমাণ কিন্তু মানে প্রাপ্তি এবং প্রত্যাশার কিন্তু একটা গ্যাপ হচ্ছে দিনকে দিন, এবং তার কারণে কি হচ্ছে, এর ইমপ্যাক্ট কিন্তু তার সারা শরীরের উপরই পড়ছে। আচ্ছা, তো সেটি আসলে জানবো যে প্রথমে তো আমরা জানলাম যে আসলে কিভাবে আওয়াজটি তৈরি হয়। তো এতে আমরা বাইরে থেকে হয়তো বুঝতে পারছি না তিনি ঘুমিয়ে আছেন, আপনি বললেন, আমরা ভাবি যে হ্যাঁ নাক ডেকে ঘুমাচ্ছে। তো কি ধরনের কমপ্লিকেশন হয় বা এটির আসলে ইমপ্যাক্ট কতটুকু? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাক ডাকাতে যেটা বললাম যে কি হচ্ছে, তাহলে তার বাতাসে ডিমান্ড যখন তার বেশি, কিন্তু সে বাতাস পাচ্ছে কম। তার মানে কি, আমরা জানি যে আমাদের যে ভাইটাল অর্গানগুলো, সেগুলো কিন্তু অক্সিজেন ছাড়া টিকতে পারে না। তাহলে ব্রেইনে আপনার যে পরিমাণ অক্সিজেন যাওয়া দরকার, সেই পরিমাণ অক্সিজেন কিন্তু সে পাচ্ছে না। সে প্রতিদিন কিন্তু অক্সিজেন ডিপ্রাইভেশনের মধ্যে কিন্তু ওনার ঘুম হচ্ছে, এবং এই স্লিপটা কিন্তু কখনোই কোয়ালিটি স্লিপ না। এবং বাইরে থেকে দেখে যে যাই মনে করুক, এই পেশেন্টের কিন্তু এই ঘুমটা কখনোই তাকে স্বাভাবিক কাজে খুব একটা বেশি প্রণোদনা দেয় না। এবং এই ধরনের রোগীরা দেখবেন কোথাও গেলে অল্পতেই কিন্তু দেখা যায়, হ্যাঁ, এটা ফ্যাটিগ হয়ে যায়। তারপরে দেখা যায় ডে সমনোলেন্স, যেটা বলে যে তন্দ্রাচ্ছন্ন ভাব, অল্পতেই দেখা যায় তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। তো এটা কেন হয়? এই যে তার মস্তিষ্ক যে ইরিটেটেড হয়ে থাকে, আপনি একটা লিফটের মধ্যে যদি উঠেন, আপনি যে হয়তো 8 জন মানুষ এখানে উঠতে পারে, আপনি দেখলেন সেখানে যে 10 জন মানুষ আছে, আপনার কিন্তু একটু পরে আর সেই লিফটে ভালো লাগবে না। আপনি চাবেন যে যেখান থেকে সিঁড়িতে উঠে যাওয়া সম্ভবপর, আপনি সেই ফ্লোরে নেমে যেতে চাবেন। তাহলে ব্রেইন যখন একটা ক্রনিক অক্সিজেন ডিপ্রাইভেশনের মধ্যে যায়, তখন আমাদের এই যে রক্তটা যে পরিশোধিত হচ্ছে, সেখানে অক্সিজেনের মাত্রা যখন কমে, তখন সেটা কিন্তু আলকাত্রার মতো কালো হয়ে যায়। আমরা যখন ওটিতে, আপনি তো নিজে ডক্টর, আপনি খেয়াল করেছেন যে যদি কোনো পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন 90-এর নিচে নামে, 95-এর নিচে নামে, আমরা কিন্তু সবাইকে তখন একদম মানে ইয়ে করে ফেলি, ইমার্জেন্সি একটা অ্যালার্ট, হ্যাঁ, অস্থির হয়ে যায় যে পেশেন্টের কেন স্যাচুরেশন কমে যাচ্ছে, কোনো ডিফিকাল্টি আছে কিনা, বা ইনটিউবেশনে কোনো সমস্যা হয়েছে কিনা, পেশেন্টের যেন অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ানো হয়। আপনি বিশ্বাস করবেন না, হয়তো আমরা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এমনও দেখেছি যে তার অক্সিজেন স্যাচুরেশন 65 এবং নিচেও নেমে গেছে। তাহলে আপনি বুঝেন যে কতটা দূষিত রক্ত এই ঘুমন্ত অবস্থায় তিনি বহন করছেন। তাহলে এই দূষিত রক্ত যে জায়গা দিয়ে যাচ্ছে, তার মানে তার লাংসকে, তার ফুসফুসের সংক্রমণ বাড়াচ্ছে, তার কার্ডিয়াক ইভেন্টের, তার হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে, তার ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। তাই কি? তাহলে আপনি যেটাকে নাক ডাকাকে একটা আপাত নির্দোষ ব্যাপার বলে মনে করছেন, তাহলে তার পরিণতি কত ভয়ঙ্কর জায়গায় গিয়ে ঠেকছে আপনি চিন্তা করেন। এবং কট ডেথ, অনেকে দেখেন যে ঘুমের মধ্যে মারা গেলে আমরা বলি, আরে লোকটা কত ভাগ্যবান, ঘুমের মধ্যে মারা গেছে। কিন্তু এই যে কট ডেথের
ওয়ান অফ দি রিজনস কিন্তু আপনার এই যে নাক ডাকা। এখন নাক ডাকা ব্যাপারটাকে এর কতগুলো পর্যায়ে আছে। আপনি নাক ডাকাটাকে আমরা খুব সিম্পলিফাই করার জন্য বলি, কিন্তু এই নাক ডাকার সঙ্গে একটা শব্দ এখন সারা পৃথিবীব্যাপী খুব উচ্চারিত হয়, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, OSA সংক্ষেপে এটাকে বলা হয় OSA। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং এটা কিন্তু এখন সারা পৃথিবীব্যাপী এটাকে খুব অ্যাড্রেস করা আচ্ছা, হচ্ছে। আসলে এখন আপনি একটি কঠিন টার্ম ব্যবহার করলেন দর্শকদের জন্য, তো এটি আসলে কি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটি যদি আপনি আমাদের বুঝিয়ে বলতেন। আচ্ছা, নাক ডাকা তো মোটামুটি ধরেন একটা বয়সের পরে সবাই কম বেশি করে, কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ব্যাপারটা কেমন, যে অনেকে দেখবেন বলে যে ঘুমের মধ্যে ওর তো বোবায় ধরে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমরা তখনই বলছি যে যখন কোনো পেশেন্টের ঘুমের মধ্যে দেখা যাবে এমন একটা ক্রিটিক্যাল ফেজে সে পৌঁছাবে যখন 10 সেকেন্ডস যাবত 10 সেকেন্ডের সময় ধরে তার ব্রেইনে 90%-এর বেশি অক্সিজেন সে ডিপ্রাইভেশনে থাকবে। এবং এ ধরনের পেশেন্টরা আপনি দেখবেন অনেক সময় অনেক পেশেন্টের চোকিং ফিলিংস হয়, মনে হয় ঘুমের মধ্যে তাকে মনে হবে কেউ শ্বাসরোধ করে মেরে ফেলতেছে, এবং সে সময় দেখবেন হয়তো তার বেড পার্টনার যিনি থাকেন উনি তাকে বলবে তুমি বোবা ধরছে নাকি তোমাকে, আমরা ধাক্কা দিয়ে তখন হয়তো তার পশ্চারটা চেঞ্জ করার ক্ষেত্রে করে দিলে হয়তো উনি আবার দেখা যাচ্ছে যে নতুন করে হয়তো তার শ্বাস এটা একটা আসলে ভ্রান্ত ধারণা নিয়েই আমরা এতদিন ধরে জানি যে আসলে বোবা ধরেছে, এখন তুমি তাকে টাচ করো, দেন he or she will feel better. তো এটি আসলে কি? কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আপনি এই পশ্চার চেঞ্জ করার কারণে কি হলো, এখানে একটা জিনিস আমি বলি, ধরেন আমরা যখন কোনো স্ট্র দিয়ে কোনো কিছু খাই, কোনো ফ্লুইড খাই, যদি ফ্লুইডটা অনেক সময় দেখা যায় যে স্ট্রটা একটা আরেকটা গায়ে লেগে যায়, লেগে গেলে কি হয়, তখন কিন্তু আপনি যতই নেগেটিভ সাকশন দেন ফ্লুইডটা কিন্তু আর আসবে না। হয়তো আপনি কোল্ড কফি খাচ্ছেন বা অন্য কোনো ড্রিঙ্কস খাচ্ছেন, তখন আমরা কি করি, এক সময় একটা পজিটিভ প্রেশার দিই, আমরা ব্লো করি। ব্লো করলে কি হয়, এই যে দুটো জিনিস যে একটা লেগে গেল একটা একটার সঙ্গে, তখন এটা কি হয়, তার একটা একটা থেকে একটু দূরে সরে গিয়ে একটা গ্যাপ হয়, তখন আবার কিন্তু আপনি সেই ফ্লুইডটাকে স্ট্রর মাধ্যমে ইনটেক করতে পারবেন। এখানে যে ব্যাপারটা হয় যে যখন আমাদের এই পেশেন্টগুলোর ওই যে লেভেল অফ অবস্ট্রাকশন আমি বলেছি, নরম তালুতে, তারপরে জিহ্বা যাদের বড় থাকে, জিহ্বা পিছনে পোস্টেরিয়রলি গিয়ে গলার যে অরোফ্যারিঞ্জিয়াল যে অ্যাপারচারটা সেটাকে এত ক্লোজ করে ফেলে যে এটা এক সময় দেখা যায় সে টোটালি সেটাকে ব্লক করে দেয়। যখন ব্লক করে দেয় তখন কিন্তু তার যে এই বাতাস যাওয়াটা একদম সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। তো যখন উনি হয়তো পোস্টার চেঞ্জ করে, ফর দ্য টাইম বিং উনি কিন্তু হয়তো একটা আপনার সলিউশন পায়, কিন্তু এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না। প্রথম তো আসলে সে আমরা পার্মানেন্ট সলিউশন আদৌ আছে কিনা সেগুলোই জানতে চাইবো, যে আসলে এর চিকিৎসা কি। চিকিৎসার ক্ষেত্রে বলতে গেলে প্রথমে আমরা একটা কথা বলি যে প্রথমে প্রতিরোধ বা প্রতিকারের ব্যাপারটা। এখানে একটা জিনিস মনে রাখবেন যে আসলে আমরা এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্নোরিং এর এক্সটেন্সিভ বা হিরোইক স্নোরিং এর পেশেন্ট কারা আসলে এর আইডিয়াল ক্যান্ডিডেট। একটা আমরা যখন ইয়াং পিপল থাকি তখন আমাদের শরীর কিন্তু অনেক রিজিড থাকে, আমাদের মানে সব জায়গায় দেখবেন যে যত মানুষ স্থূল হয়, বয়স বাড়ে, এগুলো কিছু কিছু আছে ইরিভার্সিবল, তত হয় কি নরম তালুটা ল্যাক্স হতে থাকে, আমাদের শরীরের মাংস যত বাড়ে তত লুমিনাল স্ট্রাকচারগুলো, ছিদ্রপথগুলো তত ন্যারো হতে থাকে। তো একটা হচ্ছে ওবেসিটি, এবং এটা বলা হয় যে বডি মাস ইন্ডেক্সটাকে সবসময় এটা যদি 30 কেজি বা মিটার স্কোয়ারের উপরে চলে যায়, তার নেক্সট সার্কামফারেন্সের একটা হিসাব আছে, সেটা যদি অনেক বেশি এক্সিড করে যায়, তার সেই কারো দেখবেন যে চিন খুব শর্ট থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনার এই ঝুঁকিটা অনেক বেশি। কারো অনেক ব্রড টাং থাকে, টাংটা অনেক মানে ম্যাক্রোগ্লোসিয়া যেটাকে আমাদের ভাষায় বলি, এগুলো কিন্তু এগুলো হলো কতগুলো ফ্যাক্টর। এখন এগুলোকে আমাদেরকে কিছু কিছু জিনিস কিন্তু জীবন আচরণের মাধ্যমে আমাদেরকে এটা কিন্তু রিমডেলিং করা বা রিশেপ দেওয়া সম্ভব। যেমন আপনি যদি ওজন কমান, এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের যে একটা বডি চার্ট আছে যেটা তার হাইট অনুযায়ী ওয়েট কত হওয়া উচিত সেটা আমরা ঠিক করে দেই। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে শোয়ার ক্ষেত্রে যে চিত হয়ে না শুয়ে কখন রাইট অর লেফট লেটারাল পজিশনে শোয়া, এই জিনিসগুলো একটা, মানে ডান বা বাম কাত হয়ে বা বাম কাত হয়ে। আরেকটা হচ্ছে যদি কোনো তার মেকানিক্যাল কোনো ডিফেক্ট থাকে, ধরেন যার নাকের হাড় বাঁকা, যার জিহ্বাটা হয়তো অনেক বড়, যার হয়তো দেখা গেছে যে ইবিউলা, যেটা আমরা অনেকেই গলা দেখার সময় এটাকে দেখতে আলা জিহ্বা বলে থাকি, সেটা হয়তো অনেক এলংগেটেড, অনেক বড়, টনসিলগুলো এত বড়, এই টনসিল নিয়ে উনি হয়তো 40 বছর পাড়ি দিছে, ওনার হয়তো টনসিলের প্রদাহ হচ্ছে না, কিন্তু এত বড় টনসিল হওয়ার কারণে তার কিন্তু যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টটাকে অবস্ট্রাক্ট করে ফেলতেছে। এবং আপনি জানলে অবাক হবেন যে আমরা যে টনসিলেক্টমি করি, আমরা যে ইএনটি সার্জনরা,
আমাদের কিন্তু ওয়ান অফ দ্য ইন্ডিকেশনস হচ্ছে যে যদি কোনো টনসিল এত বড় থাকে যে সেটা আপার এয়ারওয়েকে অবস্ট্রাক্ট করে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা টনসিল অপারেশন করে দিই। শুধু যে বাচ্চাদের ক্রনিক টনসিলাইটিস হলেই যে শুধু করি তা কিন্তু না। তাহলে এই যে যতগুলো স্ট্রাকচার এর সঙ্গে ইনভলভ, সেই জিনিসগুলোকে আমাদের কিন্তু অ্যাড্রেস করা লাগে। এটা কখনো কখনো সার্জিক্যালি করি, কিন্তু সার্জিক্যাল অ্যাপ্রোচ ছাড়াও, সার্জিক্যাল অ্যাপ্রোচটা আমরা অনেক পরে যাই। সবচেয়ে আগে হলো আমাদের জীবন আচরণের পরিবর্তন। আমাদের দেশে একটা খুব কমন ট্রেন্ড হলো খেয়ে শুয়ে পড়া। রাতের খাবার আমরা দেরিতে খাই এবং খেয়ে আমরা আকণ্ঠ খাবার নিয়ে আমরা শুতে যাই। এটাও কিন্তু হেলদি প্র্যাকটিস না, এটাও কিন্তু আপনার ক্ষতি করে। সেক্ষেত্রে ডিনারটা অবশ্যই হওয়া উচিত আপনার 8টার মধ্যে। যদি এবং সবচেয়ে বড় কথা হলো যে খাওয়া এবং শোয়ার মাঝে যেন অন্তত 1.5 থেকে 2 ঘন্টা গ্যাপ থাকে। এমটি স্টমাকে শুতে গেলে পরে তাহলে কিন্তু পেশেন্টের মানে কষ্ট অনেক কম হয়। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা আমরা বলি সেটা হলো যে এই রোগীগুলোকে কিন্তু আমরা কিছু পরীক্ষা করি প্রথমেই, যে এই ডিফেক্টগুলো ধরার জন্য। এর মধ্যে একটা পরীক্ষা খুব পৃথিবীব্যাপী পপুলার, সেটা হচ্ছে পলিসমনোগ্রাফি, অথবা এটাকে স্লিপ স্টাডিও বলা হয়। একটা পেশেন্টকে তার সারা রাতের একটা কোয়ালিটি মানে স্লিপের একটা অ্যাসেস করা হয়। ওই সময় তার শরীরের আপনার তার আই মুভমেন্ট কেমন, তার রেসপিরেটরি এফোর্টটা কেমন, তার আপনার ইইজি করা হয়, ইসিজি করা হয়, এগুলো সব মনিটর করা হয়। সব কিছু দেখে, এবং ওই যে আমি প্রথমে আপনাকে বলেছিলাম একটা কথা, যে তার এই ঘুমের মধ্যে তার অক্সিজেন স্যাচুরেশন কেমন থাকে, তার অক্সিজেনের মাত্রা রক্তে কেমন থাকে সেটা দেখা হয়। এবং এর আবার অনেকগুলো কিছু মাপঝোঁকের ব্যাপার আছে, কিছু টার্ম আছে যেগুলো একদমই একাডেমিক ডিসকাশন, আমি সেখানে যাচ্ছি না। ওটার উপর ভিত্তি করে কিন্তু আমরা নির্ধারণ করি আসলে কোন পেশেন্ট কতটা ঝুঁকিতে আছে। এবং আপনি বলছিলেন যে অপারেশন ছাড়া ট্রিটমেন্ট আছে কিনা, আছে। এই যে আমি পজিটিভ প্রেশারের কথা বললাম, এইগুলো কিছু মেশিন আমাদের দেশে পাওয়া যায়, সারা পৃথিবীব্যাপী পাওয়া যায়। এটাকে বলা হয় সিপ্যাপ মেশিন, সিপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মেশিন। তবে এগুলো না ব্যবহার করাটা অত স্বস্তিদায়ক না। একটা মেশিন নাকের মধ্যে, হ্যাঁ মানে এটা যদিও পোর্টেবল, এবং এগুলোর প্রাইস মোটামুটি 60 থেকে 1 লাখ 1.5 লাখের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি তার প্রাইস ভেরি করে, কিন্তু এগুলো দিয়েও আপনার, এবং অনেক বিখ্যাত ব্যক্তি নাম বললে আপনি চিনবেন, আমাদের দেশেও বা বাইরেও কিন্তু এগুলো ইউজ করে। কারণ কি, এই তাদের এই কোমরবিডিটিগুলোকে যেন তারা ওভারকাম করতে পারে। কারণ এই যে আমি বললাম যে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকবে না। এটা যখন তার কার্ডিয়াক ইভেন্টের ঝুঁকি বাড়াবে, তার স্ট্রোকের ঝুঁকি বাড়াবে, তার ফুসফুসের যে প্রদাহজনিত রোগ সেগুলোর ঝুঁকি বাড়াবে, এবং আসলে কিন্তু এটা আমাদের কি বলবো লাইফ এক্সপেক্টেন্সিকে কিন্তু লিমিটেড করে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সারা পৃথিবীব্যাপী যত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, আপনি অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কিন্তু পশ্চাতের কারণ হচ্ছে এই আপনার স্লিপ অ্যাপনিয়া। কারণ যারা নাকি ড্রাইভ করে তাদের যদি কোয়ালিটি স্লিপ না হয়, তারা কিন্তু ড্রাউজি হয়ে যায় তারা কিন্তু। এবং আপনি দেখেন যে আমাদের দেশেও হাইওয়েতে অনেক সময় যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সেগুলো কিন্তু আপনার দেখবেন যে এর পিছনেও কিন্তু এই স্লিপ অ্যাপনিয়ার কিন্তু বড় একটা ভূমিকা আছে, অনেক বড় একটা রোল আছে। কাজেই এটার সামাজিক যে ইমপ্যাক্ট, এর যে সোশ্যাল মানে ইমপ্যাক্ট বাদই দিলাম, দেখতে সবকিছু বলছে যে সামাজিক বা পারিবারিক একটা ইমপ্যাক্ট থাকে। আসলে সেক্ষেত্রে কি করণীয়, বা আমরা কিভাবে কাউন্সেলিং করতে পারি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে, এখন আমাদের ক্ষেত্রে মজার ব্যাপার কি জানেন, যে অনেক সময় আছে যে হয়তো ওয়াইফ স্পেয়ার করে গেছে, ওয়াইফ বলে নাই মানুষের কাছে, কিন্তু তার সন্তান ধরে নিয়ে আসছে, বলছে যে আমরা পাশের রুম থেকে ঘুমাতে পারি না ডক্টর, আমার বাবা এত জোরে নাক ডাকে যে আমরা ঘুমাতে পারি না। তো সেক্ষেত্রে আসলে একটা হলো যে একটা সহমর্মী, যে কোনো মানুষই যখন আসলে কোনো একটা ডিজিজড কন্ডিশনে থাকবে, বা তাকে কিন্তু তার প্রতি সহমর্মী হওয়াটা অবশ্যই উচিত। কিন্তু একই সঙ্গে তাকে কিন্তু তারও এটা রিয়েলাইজেশনের ব্যাপার থাকতে হবে যে তোমার এই যে রোগটা কিন্তু কারেকশনের দরকার আছে, রোগটা ট্রিট করার দরকার আছে। অনেকে বলে আমি নাক ডাকি, তো নাক ডাকি অসুবিধা কি, তোমার ঘুমাইতে না পারলে আমার কি সমস্যা? নাক ডাকা যে একটা ডিজিজ বা এটা আসলে একটা মেডিকেল কন্ডিশন, সেটাই আমরা আসলে অনেকে বুঝতে চাই না। তো আমাদের সেটি বোঝাতে হবে, এটি আমাদের সবার দায়িত্ব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকুন। প্রিয় দর্শক, কথা বলছিলাম নাক ডাকার সমস্যা, তার চিকিৎসা ও প্রতিকার নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে। ডেন্টালের নর্মাল চিকিৎসাগুলো এই মুহূর্তে আমরা তাড়াহুড়ো করে করবো না, যেমন অ্যাস্থেটিকের কাজ করবো না, ক্রাউন ব্রিজের কাজ করবো না। কিন্তু যে ইমার্জেন্সি হয়, এটা আমার ঘরে হতে পারে, অন্যের ঘরে হতে পারে, তবে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে শুধুমাত্র এই পিরিয়ডটাতে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিতে হবে। তবে এটাকে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু করোনার প্রাদুর্ভাব আছে,
আমাদের ছোঁয়াচে বিষয় এবং সাংঘাতিক ডেডলি ডিজিজ বলে ভাইরাল বলে আমাদের ফুল প্রোটেকশন নিতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়: হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু অথবা জামার হাতা দিয়ে মুখ ঢেকে রাখুন। এরপর সেই টিস্যু ডাস্টবিনে ফেলে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাত পরিষ্কার করুন। হাঁচি বা কাশি আটকাতে কখনোই নিজের হাত বা কনুই ব্যবহার করবেন না। সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন। সাবান ও পানি কাছে না থাকলে হ্যান্ড স্যানিটাইজার বা হাত জীবাণুমুক্ত করার জেল ব্যবহার করুন। হাত পরিষ্কার না থাকলে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। অসুস্থ লোকজনের ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার যদি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। আপনি সম্প্রতি কোথায় কোথায় ভ্রমণ করেছেন সেসব কথা চিকিৎসককে খুলে বলুন। ভাইরাস আক্রান্ত অঞ্চলে জীবন্ত পশুর বাজার এড়িয়ে চলুন এবং পশু পাখিকে স্পর্শ করা থেকে বিরত থাকুন। আক্রান্ত এলাকা থেকে ফিরে থাকলে 14 দিন নিজেকে জনসমাগম থেকে বিচ্ছিন্ন রাখুন। এর মানে এই সময় কর্মস্থল থেকে শুরু করে অন্যান্য জনসমাবেশ স্থল এড়িয়ে চলুন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।